আচ্ছা, তো একজনে কোয়েশ্চেন করছো যে ভাইয়া ক্লাস শেষ করার পর সাস্টের সাস্ট ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক করে বাকি টাইমে যদি ডেইলি দুই তিন ডেইলি দুই তিনটা সাস্ট ওরিয়েন্টেড ফুল মক টেস্ট দেই ফর রেস্ট অফ দ্য ডেজ, এটা কি ভালো হবে? আচ্ছা, ডেইলি পরীক্ষা দেওয়ার ব্যাপারটা আসলে খুবই চমৎকার একটা ব্যাপার। এটা তোমাদের বারবার আমি সবসময় বলি যে পরীক্ষা দেওয়ার গুরুত্ব আসলে খুব বেশি। যারা এক্সাম অনেক বেশি বেশি দিচ্ছ, বিশ্বাস করো টুডে আর টুমরো তোমরা এটার ফল পাবা। এক্সাম দিলে যেটা হয় দেখো, খেয়াল করো, তোমরা একটু ভালো মতো এই জিনিসটা মাথায় রাখবা যে এক্সাম দিলে যেটা হয়, তো এটা মনে করো একটা গ্রাফ। তো গ্রাফের এইদিকে হচ্ছে মনে করো যে তুমি পার ডে এক্সাম দিচ্ছ, মানে পার ডে, সোজা হিসাব এটা হচ্ছে পার ডে তুমি এক্সাম দিচ্ছ। আর এটা হচ্ছে তোমার এমসিকিউ কতগুলা হচ্ছে সেইটা। তো গ্রাফটা আসলে যেটা হয় খেয়াল করো, যদি এরকম আস্তে 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 করে তোমার যদি এই গ্রাফটা এরকম উপরের দিকে থাকে, হ্যাঁ, তার মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি গ্রাফটার ঢাল ঢাল হচ্ছে তোমার পজিটিভ থাকতেছে। দ্যাট মিনস তুমি প্রতিদিন কিছু না কিছু ইমপ্রুভ করতেছো। এখন অনেকেই আছে যেটা হয় যে প্রথম দিন সে একটা পরীক্ষা দিয়ে পায় মনে করে যে 40, পরের দিন পরীক্ষা দিয়ে পায় হচ্ছে 25, পরের দিন পায় দিয়ে পায় হচ্ছে সে 30, আরেকদিন যায় সে পায় হচ্ছে 16, পরে আরেকদিন পরীক্ষা দিয়ে সে পাচ্ছে হচ্ছে 70, পরে আবার নিচে নাইমা চলে আসতেছে। তো এই যে তোমার গ্রাফটা, সেকেন্ড যে গ্রাফটা আমি দেখাইছি 2 নম্বরটা, এটা হচ্ছে রং প্রসিডিউর। তুমি 100 পাইলেও এখানে কোনো লাভ নাই। কারণ আলটিমেটলি তুমি আসলে মানে সবগুলো প্রশ্নের সলভ জানো না। হয়তো পার্টিকুলার কোনো একটা এক্সাম তুমি কমন পাই গেছো, ভালো পাইছো, পরে তুমি ম্যাক্সিমাম টাইম খারাপই পাচ্ছ। ওইটা ঠিক না, বরং তুমি এই যে এই সবুজ কালিরটার দিকে একটু খেয়াল করো। তুমি মনে করো যে প্রথম দিন মনে করো পাইছো 25, তো 25 পাইছো, এখন কেন তুমি বাকি মনে করো যে 75 তুমি কেন পারো নাই, ওইটা নিয়ে একটু কাজ করতে হবে। একটু তুমি দেখো যে এমসিকিউ গুলা কেন পারো নাই। ওইটা সলভ করার পরে তুমি পরের দিন যখন পরীক্ষা দিবা দেখবা যে ওই যে তুমি যেগুলো পারো নাই ওইগুলো থেকে কিছু কিছু এমসিকিউ তুমি পরের দিন পরীক্ষায় পাইছো। তার মানে কি তখন এটার ভুল হবে না। তখন এখান থেকে দেখো, এখান থেকে তোমার বেড়ে এমসিকিউ তোমার কিছু বাড়তেছে, এইভাবে করে পরের দিন আরেকটু বাড়বে, আরেকটু বাড়বে। যেগুলো হয় না এগুলো নিয়ে আবার আলোচনা করবা, দেখবা, ট্রাই করবা, এভাবে করে করে তুমি একটা সময় যায় দেখবা কনস্ট্যান্টলি তুমি একটা ভালো মার্কস পাচ্ছ। তো এক্সাম দেওয়া আসলে খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হুট করে একদিন তুমি যদি মনে করো যে এক্সাম হলে চলে যাবা, চলে যাওয়ার পরে তুমি অনেক ভালো করে ফেলবা, ব্যাপারটা এমন কখনই হয় না। প্রচুর পরীক্ষা দিলে তখন যায় তোমার অ্যাকচুয়ালি ওই ফিলিংসটা আসবে যে আচ্ছা আমি তো এই জিনিসগুলো পারি, বা কোনগুলো আমার দুর্বলতা আছে, আর কি কি আমাকে পড়তে হবে, এটার জন্য বারবার কাউকে জিজ্ঞাসা করতে হবে না। ওকে, আচ্ছা, তোমরা অনেক কোয়েশ্চেন করতেছো। আচ্ছা, একজন ফেরদুস, জান্নাতুল ফেরদুস লিনা, বায়োলজির চিত্র কি মনে রাখা ইম্পর্টেন্ট, বা চিত্রে লেখাগুলা? হ্যাঁ মাইশা, আমাদের মাইশা আপু আছে মনে হয়। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ। চিত্র কি একাডেমিকের জন্য বলতেছে নাকি সবাই সবাই অ্যাডমিশনের? এডমিশন, এখানে সবাই এডমিশন। অ্যাডমিশন। না, আজকে আমি একটু আগে একাডেমিকদের পড়াচ্ছি তো এই জন্য আচ্ছা, বুঝতে মনে পারছি। হচ্ছে। না, ইয়ে, না, চিত্র তো এত ইম্পর্টেন্ট না। চিত্রতে যা থাকে ওইগুলা যদি ইম্পর্টেন্ট হয় তাহলে হচ্ছে দাগ অনলাইনের পিডিএফ এ মানে মার্ক করা থাকে। এত ইম্পর্টেন্ট কোনো চিত্র নাই, মানে যে হ্যাঁ চিত্র হ্যাঁ, দেখে কোয়েশ্চেন করবে। আচ্ছা। তারপর আরেকজন বলছে যে ভাইয়া বায়োলজির, লিখছে আপু বায়োলজির ফুল সিলেবাসের চ্যাপ্টার সবগুলো কি ইম্পর্টেন্ট, নাকি সিলেক্টিভ কিছু চ্যাপ্টার দেখে যাব? না, না, সিলেক্টিভ। আমি তো বললামই কোনগুলা ইম্পর্টেন্ট, কোনগুলা মানে হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো অ্যাকচুয়ালি দেখো মানে সবকিছু নিয়ে স্ক্যার্ড হওয়ার দরকার নাই, ভয় পাওয়ার কিছু নাই। আর যে চ্যাপ্টার গুলো থেকে কম কম কোয়েশ্চেন আসে ওগুলা তুমি সারাদিন এগুলা পড়ে থাকার দরকার নাই। আর ফুল মার্কস তো পাইতে হবে না, তাই না? তুমি যদি শাস্ত্রীয় পরীক্ষা দাও, 20টা এমসিকিউ থাকবে বায়োলজি থেকে, তো 20টার মধ্যে তুমি 15, 16, 17 পাইলে তো এনাফ, বাকিগুলাতে ভালো করবা, এটাই তো নিয়ম, তাই না? আচ্ছা। এইটাই। আর সব তো পড়া শেষ হয় না। এক্সামের আগের দিনও মনে হবে যে আমার আরেকটু পড়া উচিত ছিল, আরো পড়া বাকি। হ্যাঁ হ্যাঁ, এরকম ইভেন, হয়, এটা স্বাভাবিক। হ্যাঁ ইভেন তোমাদের মাইশা আপু একবার আমাকে বলছিল পরীক্ষার আগের দিন মেবি, আই ডোন্ট নো মনে আছে কিনা, যে ভাইয়া মানে পরীক্ষার আগে কি পড়বো কিনা। তো আমার মনে আছে স্পষ্ট ভাবে, দেখো অ্যাকচুয়ালি বায়োলজির যেই জিনিসগুলো আসলে মনে থাকে না। তো বায়োলজি আমি যেটা করছিলাম যে আমার হাতে শীট নিয়ে পরীক্ষার আগে আমি শীটটা একটু দেখে গেছি। পরীক্ষার আগে আগে যেগুলো মুখস্থ টাইপের জিনিস, ওইগুলো তুমি যদি 1 মিনিটও সময় পাও, বায়োলজির কথা বলতেছি, যত বেশি রিভাইজ দিবা তত বেশি মাথায় থাকবে। তুমি পরীক্ষার হলে যায় দেখবা হুট করে তোমার মাথায় কাজ করতেছে না যে স্টার্ট কোডনের সংকেত কোনটা ছিল আর ইন কোডনের সংকেত কোনটা ছিল, একটা জায়গায় জায়গায় তুমি আরেকটা বসায় দিয়ে আসবা।
এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আরেকজন বলছে যে আপু একবার চ্যাপ্টার বলেন, আমি নতুন জয়েন দিছি। আচ্ছা, তোমাদের মাইশা হচ্ছে একটু লিখে দিবে পরে, ঠিক আছে? লিখে দেব আশা না। করি। হ্যাঁ। হ্যাঁ, লিখে দিবে, এটা পেরা নাই। আচ্ছা। আর কোনো সিলেক্টিভ চ্যাপ্টার যদি থাকে ভাইয়া যে লেস ইম্পর্ট্যান্ট আর পরে নাই, এখন যেহেতু টাইম নাই ওটা নিয়ে এত বেশি ইয়ে করার দরকার নেই। আর বলছি তো যদি মানে মানে একটা শর্টকাট আর কি যদি হয়ে থাকে যে এই চ্যাপ্টারটা একেবারেই পড়ো নাই, তাইলে তুমি ইয়ে করতে পারো, বোর্ড কোয়েশন থেকে তোমার এই কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ বোর্ডে ইম্পর্টেন্ট কোয়েশনগুলাই দেয়। প্লাস বিগত বছরের ভার্সিটি কোয়েশন, মেডিকেল কোয়েশন আর অনুশীলনী কোয়েশন অনেক বেশি ইম্পর্টেন্ট বায়োলজিতে। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ। মেডিকেলেও রিপিট হয়, ভার্সিটিতেও রিপিট হয় অনুশীলনী কোয়েশ্চেন। আচ্ছা, আচ্ছা। তাহলে আশা করি বুঝতে পারতেছো তোমরা। আরেকজন কোয়েশ্চেন করছে যে ভাইয়া অনেক সময় দেখা যায় অপশনের মধ্যে রাইট আনসার থাকে না, তখন কি করবা? আচ্ছা শোনো, এটা হচ্ছে বিশেষ করে সাস্টে এই ট্রিক্সটা খেলায়। সাস্টে যেটা করে, বিশেষ করে মানে তোমার রং আনসারটা তুলে দেয়। তুমি একটা জিনিস মনে করো সলভ করছো, এখন ওইখানে তো থেটা জাতীয় জিনিস আছে, তো যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড, তো তুমি যেটা দেখবা যে আনসারটা থেটাই ছিল, এবং তোমাকে প্রশ্ন যেটা ছিল ওইটাও কিন্তু থিয়েটার মানটাই দেওয়া ছিল। কিন্তু তুমি আসলে ক্যালকুলেটরে খেয়াল করো নাই, কোন একটা কারণে ক্যালকুলেটরে তোমার ছিল হচ্ছে মনে করো যে রেডিয়ানে, তুমি খেয়ালই করো নাই। এখন টিচাররা খুবই চালাক এবং খুবই চতুর টাইপের, টিচারদের ভিতরে মায়া দয়া নাই বললেই চলে। ওনারা যেটা করে রেডিয়ানের আনসারটাও দিয়ে দেয়। এখন তুমি তো ভাই খেয়ালই করো নাই, তুমি থিয়েটার মানটা বসায় দিছো কিন্তু ক্যালকুলেটর হিসাব করে দিছে রেডিয়ানে। সো ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, যে তোমার পরীক্ষার আগে একটু খেয়াল করবা যে তোমার ক্যালকুলেটরটা কোন মুডে আছে। মুডটা ভালো মতো চেক করে পরীক্ষা হলে ঢুকবা। আর যেগুলাতে একান্তই হচ্ছে আনসার মিলতেছে না, মনে করো যে তুমি 100% শিওর এটার আনসার এটা, বাট তোমার অপশনে নাই, দ্যাট মিনস এটা হচ্ছে একটা তোমার সাইকোলজিক্যাল একটা ব্যাপার স্যাপার। টিচাররা চেক করে যে একটা স্টুডেন্ট আনসার দেই নাই, তাও এখানে বসে আছে, বারবার বারবার চেক করতেছে, যে দেখাইতেছে যে না এটার আনসার তো আমি পারি, আমি কেন এটা দাগাবো না, আমি তো সেই লেভেলের স্টুডেন্ট ছিলাম, আমি তো এটার আনসার বাসায় করছি, এখন দিবে না কেন, হয়তো আমার ভুল হচ্ছে। এই যে তোমার নিজের প্রতি একটা ডাউট তৈরি হচ্ছে যে আমি মনে হয় পারতেছি না, তো এই জেদটা আসলে পরীক্ষা হলে দেখানো উচিত না। তুমি পরবর্তীতে মুভ অন করা যেটাকে বলে, বুঝছো? এই যে মুভ অন যেটা বলে আর কি, মুভ অন। তো একটা ফানি ওয়েতে একটা কথা আছে যে ইফ ইউ ডান উইথ ইউর এক্স, মুভ অন টু দ্য নেক্সট। এটা আমাদের একটা ভাইও আমাদেরকে বলতো, পরীক্ষা হলে এরকম চিন্তা করবো, একটা এমসিকিউ মনে করো তুমি পড়ছো, পড়ার পরে এটা তোমার প্রথমবার হয় নাই, তাহলে এটা তোমার এক্স হয়ে গেছে, তুমি এখন মুভ অন করবা সেকেন্ডটাতে। একটু ফানি ওয়েতে, বাট এটা সত্য জিনিস, স্কিপ করার মেন্টালিটি থাকা লাগবে, নাহলে একটাতে বসে থেকে তোমার জীবন ধ্বংস করার কোনো দরকার নাই। আশা করি বুঝছো। আচ্ছা, তারপর ভাইয়া আমার একটা প্রবলেম হচ্ছে, আমি এক টপিক ভালো মতো পড়লে এক্সাম দিতে গেলে অনেক কনফিউশন হয়, এই কনফিউশন কমানোর জন্য কি করতে পারি? আচ্ছা, কনফিউশন তৈরি হওয়ার কারণ হচ্ছে তুমি অ্যাকচুয়ালি 100% ওই চ্যাপ্টারটা শেষ করতে পারো নাই, এই জন্যই তোমার কনফিউশন তৈরি হয়। তাহলে আমি বলবো যে তুমি যেই চ্যাপ্টারটা পড়তেছো অথবা যেই টপিকটা পড়তেছো ওই টপিকটার একদম আদ্যপান্ত শেষ করে ফেলো। সে ফর এক্সাম্পল তুমি ভেক্টর পড়ছো, ভেক্টর পড়তে যায় তুমি তাড়াহুড়া করে মনে করো যে ডট গুণন পড়ছো, ক্রস গুণন পড়ছো, ডাইভারজেন্স পড়ছো, নদী নৌকার মেথ পড়ছো, ছাড়া ছাড়া পড়ছো, তুমি ডিপে যায় বুঝো না এই জিনিসগুলো। তুমি মনে করছো যে আচ্ছা আচ্ছা এগুলো তো আমি পারি বুঝছি, তো সাথে সাথে তুমি পরীক্ষা দিতে যাওয়া শুরু করো, তখন যা দেখবা যে অনেক কিছু ইনার ব্যাপার স্যাপার ছিল, বেসিক ছিল, তুমি খেয়ালই করো নাই। এই জন্য তোমার কনফিউশন তৈরি হচ্ছে, এটা কি হবে। সো বেটার হচ্ছে যে যে চ্যাপ্টারটাতে তোমার কনফিউশন তৈরি হয় ওই চ্যাপ্টারটাতে তুমি আরো বেশি ইফোর্ট দাও, ইফোর্ট দিয়ে ওইখানে যা যা আছে সব আবার রিভাইজ করো। অনেক সময় পারা জিনিসও মানে পরীক্ষার হলে মনে থাকে না, আর বাসায় তো মনে না থাকলে এটা আরেকটু ডেঞ্জারাস ব্যাপার। সো এগেইন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তোমাকে প্র্যাকটিস করে যাওয়া লাগবে, এটা হচ্ছে একদম সোজা বাংলার কথা, এটার বাইরে আর কিছু নাই। আচ্ছা ভাই, আপনাদের স্লাইডে যা আছে তাই বারবার কি বারবার করি, প্রশ্ন ব্যাংক করি না? তাহলে তুমি তো ভাই চূড়া লেভেলের স্টুডেন্ট, চূড়ামি করবা কেন? আমাদের স্লাইড গুলা পড়ে গেলে বেটার, বাট কাহিনী হচ্ছে যে এটা তো এনাফ না, তাই না? স্লাইডে কি এনাফ কোয়েশ্চেন থাকে? একটা চ্যাপ্টারের উপরে ধরো আমরা 25 থেকে 30টা টাইপ তোমাদেরকে সলভ করে দিচ্ছে ভাইয়েরা বা আমিও দিচ্ছি, কিন্তু কাইন্ড অফ তোমাকে ওই কোয়েশ্চেন ব্যাংকটা বের করে সেম টাইপের জিনিস প্র্যাকটিস করে যাওয়া লাগবে। প্র্যাকটিস করলে না তুমি বুঝতে পারলা যে আচ্ছা ভাইয়া যেটা করাইছে এটা আমি পারতেছি বাসায় বসে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। ভাইয়া ম্যাথ নিয়ে একটু বলেন, মানে আমি ম্যাথ কি অনেক ম্যাথে কি অনেক পেঁচা, কি বুঝতেছি না, কি লিখছো কি ভাই, ভালো করে লেখো। আচ্ছা, তারপর আরেকজন বলছে যে ভাইয়া সেম ভাবে বইয়ের ফোন অনেক আচ্ছা আপু, অল সাবজেক্ট নিয়ে একটা প্রশ্ন ছিল। আপু, আমাদের মেইন বইয়ের পিছনে অনেক শর্ট আছে, ওগুলা কি ভালো করে পড়ে যাব? এগুলা থেকে কমন প্রশ্ন আসে,
মানে অনুশীলনীর কথা বলছো কিনা জানি না, তোমাদের আপু তো বললোই যে অনুশীলনীর কোশ্চেন গুলো ভালোই বায়োলজির ক্ষেত্রে রিপিট হয়। সো বায়োলজির ক্ষেত্রে তুমি এটা ফলো করবা, বাট সব সাবজেক্টের জন্য এটা না করাই ভালো। কারণ বোর্ড লেভেলে যে কোয়েশ্চেন গুলো আসে ওগুলা আসলে ভার্সিটিতে আসে না, বাট বায়োলজির ক্ষেত্রে হচ্ছে অবশ্যই। বায়োলজির আসলে কোনো মা বাপ নাই। বায়োলজি যেহেতু মুখস্থ টাইপের জিনিস এবং অনেক কিছু মেমোরাইজ করতে হয়, তো ওইগুলা তুমি অবশ্যই ওইখান থেকে পড়ে যাবা। আচ্ছা, আরেকজন একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন করছে যে আপু বায়োলজিতে দিনে কয় ঘন্টা টাইম দেওয়া উচিত আর কিভাবে শুরু করা উচিত, তাহলে আমি বুঝতে পারবো আর বায়োলজি কিভাবে পড়লে মনে থাকবে। হ্যাঁ মাইশা। ভাইয়া ঘন্টা হিসাবে এরকম আসলে হয় না, তুমি চ্যাপ্টার সিলেক্ট করবা যে ওই চ্যাপ্টার না শেষ হওয়া পর্যন্ত বায়োলজি পড়তে থাকবা, এরকম করলে বেটার হয়। আর চ্যাপ্টার হচ্ছে মানে বুঝে একটু সিলেক্ট করবা যে আমি অনেক বড় চ্যাপ্টার হলে ওইটার সাথে একটা সহজ চ্যাপ্টার নিব, আর যদি হয় যে মিডিয়াম হার্ড কোনো চ্যাপ্টার ওইটার সাথে মিডিয়াম কিছু নিব, এরকম টাইপ। এখন ধরো তুমি সমন্বয় পড়তেছো, হিউজ চ্যাপ্টার, হিউজ পড়াশোনা, মুখস্থ অনেক, মানে এইটার সাথে যদি তুমি আরেকটা বড় চ্যাপ্টার নিয়ে নাও, অস্থি 7 আর 8 একসাথে পড়বা, তাইলে তোমার দেখা যাবে সারাদিনই বায়োলজিতে চলে যাবে। তো তুমি হচ্ছে সমন্বয় নিলা, সমন্বয়ের সাথে 12 নম্বর অধ্যায়টা নিলা, ওইটাতে পড়াশোনা পড়াই নাই তেমন, 8 ঘন্টা লাগে পড়তে। তো মানে একটু মানে ব্যালেন্স করে চ্যাপ্টার সিলেক্ট করে পড়া ট্রাই করবা। আচ্ছা, ওকে। এই যে কয় ঘন্টা পড়বো এটা নিয়ে আরেকজনের প্রশ্ন করছে যে ভাই দিনে কয় ঘন্টা পড়লে সাস্টেইন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তে পারবো। আমি জানি না এই ধরনের কোয়েশ্চেন কেন তোমরা করো, আমি খুবই অবান্তর কোয়েশ্চেন। এখন মনে করো যে আমি ভার্সিটিতে চান্স পাওয়ার পরে সত্যি কথা যেটা মনে করো যে এইটা আমি হালকা পাতলা একজন মানুষ, আর এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড, ও অনেক হালকা। তো আমার ফ্রেন্ডটা হচ্ছে কি, ও খুব মানে ওর ব্রেনটা অনেক শার্প, বুঝছো। ও খুব দ্রুত জিনিসগুলো বুঝে যায়, যাই পরে দেখি যে ক্লাসে টিচাররা যা পড়ায় এগুলো সে পারে, সে দ্রুত বুঝে যায়। এখন আমার ক্ষেত্রে হয়েছে কি যে আমি ম্যাথমেটিক্যাল জিনিসগুলো খুব ভালো বুঝি, তাড়াতাড়ি ক্লাসে আমি রেসপন্স করতে পারি, টিচারদের কাছে পছন্দের মানুষ আমি ম্যাথের ক্ষেত্রে। কিন্তু থিওরিটিক্যাল যে জিনিসগুলো আছে ওগুলোতে আমার মাথায় ঢুকে না। স্যারের টিচাররা পড়ায়, ওই যে সাদা পাকা চুল নিয়ে টিচাররা গম্ভীর মুখে এসে পড়ায় দিয়ে যায়, আমি আসলে জাস্ট হা করে তাকায় থাকি যেগুলো কি বলে। তো থিঙ্ক ইজ আমাকে থিওরিতে বেশি সময় দেওয়া লাগবে, তাই না? আমার ওই ফ্রেন্ড তাড়াতাড়ি বুঝে যায়, সে বেশি সময় দিবে না, সে কম সময় দিবে, তাই না? এখন তোমার স্যাটিসফিকেশনের উপর নির্ভর করতেছে। তুমি যদি মনে করো যে তুমি একটা সাবজেক্ট পড়ে তুমি শান্তি পাচ্ছ না, মনে হচ্ছে যে তোমার এখানে লেকিংস আছে, তাহলে তুমি কি করবা? অবশ্যই সেটাতে বেশি সময় দিবা। আর যেটা তুমি তাড়াতাড়ি বুঝে যাচ্ছ ওইটা তুমি কম সময় দিবা, এটা তো তোমার নিজের উপরে কাজ করবে। আর দিনে কয় ঘন্টা পড়বো, দেখো কথা হচ্ছে যে তোমার নিজেকে প্রশ্ন করো যে তোমার কয় ঘন্টা করে পড়া উচিত, তুমি কোন লেভেলে আছো সেটা তো আমি জানি না। তোমার যদি মনে করো যে সিলেবাস কমপ্লিট থাকে তাহলে তুমি অবশ্যই বুঝে বুঝে পড়বা। আর যদি দেখো যে তুমি একদম এমন একটা লেভেলে আছো যে তুমি খুবই ডাউট করতেছো নিজের উপরে যে আমি কি পড়বো না করবো, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে তুমি একটু বেশি সময় দাও, দিন রাত পড়ো। আর তোমাদের মাইশা আপু তো ডাক্তার হবে ভবিষ্যতে, সে হচ্ছে মানে হয়তো স্বাস্থ্য নিয়ে অনেক কিছু বলতে পারে, যে অনেকে বলে যে ভাই রাতে পড়লে এইটা হয় ওইটা হয়, স্বাস্থ্য নিয়ে অনেক তোমার জ্ঞান গর্ব আলোচনা করতে পারে। কিন্তু তোমাদের মাইশা আপু দিন রাত পড়ছে, ঠিক আছে? আমার মনে আছে আমি একবার বাসা যখন গেছিলাম দেখছি যে রাত 3টা 4টা বেজে গেছে, সে পড়তেছে। তো এটা আসলে কোনো ইস্যুই না যে তুমি রাতে পড়লে তোমার হেলথে সমস্যা আসবে। হ্যাঁ, চোখের নিচে কালি পড়বে, শরীর একটু ভেঙে যাবে। চান্স পাওয়ার পরে তুমি সারা রাত ঘুমাও, সারা দিন ঘুমাও। ধরো এখন ভার্সিটিতে ভাইয়া উঠে গেছি না, এখন ধরো বেশ তো বেশি পেইন নেই না, পরীক্ষা খারাপ হইলেও তেমন একটা মন খারাপ হয় না, ভালো হইলেও খুব মন ভালো হয় না। মানে ইচ্ছা মতো ঘুমাই, খাই, পড়ি। তো ওইটা হচ্ছে তখন যায় করবা, বাট এখন যদি হেলথ নিয়ে চিন্তা করো যে ভাইয়া চা কফি খাইয়া যদি রাতে না ঘুমাই তাহলে তো ব্রেন কাজ করবে না, ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে একটু বুগাস কথাবার্তা। আমি সারা রাতি পড়তাম আগে, বুঝছো। তো এডমিশন তো ভাই একটা ক্রুশাল টাইম, ওই টাইমে সবকিছু মেনটেন হয় না আসলে। তো হ্যাঁ মানে অনেক রুলসের বাইরে গিয়ে অনেক কিছু করতে হয়, অনেক কিছু আনহেলদি ওইগুলোও করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা তো এটাই হচ্ছে মেইন পয়েন্ট। আচ্ছা, তারপর মাইশা কি মানে রাতে পড়ছো নাকি দিনে পড়ছো? আমি ভাইয়া রাতে পড়তাম, দিনেও পড়তাম, মানে ডিপেন্ডস। আমি মানে এখন তো ওদের লাস্ট মোমেন্ট চলে আসছে না, আমার পড়াশোনা অনেক হ্যাঁ। বেশি এক্সাম ফোকাস থাকতো, যে কালকে পরীক্ষা আছে ওইটা মানে শেষ করতে হবে, কালকের পরীক্ষার পড়া কোনোভাবেই শেষ করতে হবে, ওইটা ফোকাস থাকতো। তো অনেক সময় দেখা যাইতো যে কালকে বায়োলজি পরীক্ষা, তো বায়োলজি অনেক বেশি পড়া লাগে, মানে সারা দিন রাত পড়েও শেষ হয় না। ওই দিন দেখা যাইতো ঘুমই হইতো না, রাতে ম্যাক্সিমাম 3 ঘন্টা ঘুম হইতো। বাট যদি দেখা যেত মেডিকেলে, আমাদের মেডিকেলে ফিজিক্সের পড়া অনেক কম, যদি দেখা যেত কালকে ফিজিক্স পরীক্ষা তাহলে হচ্ছে রাতে ঘুমাইতাম, মানে এত ঘুমাইতাম না, এডমিশন টাইমে তো একটু টাইম পাওয়া যায় না। তো রাতে 5 ঘন্টা ঘুমাইতাম এরকম, মানে আচ্ছা, ইয়ে না। তো তোমরা তো শুনলাই, দেখো প্রথমত হচ্ছে যে আমি হচ্ছে আহ, আমরা হচ্ছে দুজনই সেকেন্ড টাইমার, বুঝছো।
তো কথা হচ্ছে যে আমার এখনো মনে আছে, আমি যখন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়তাম, আমি তখন টিউশন পড়াইতাম, তারপর একটা ক্লাবে নাটক বানাইতাম, তারপর আরো অনেক কিছু করতাম, করে টোরে এসে সারা রাত পড়তাম। মানে এত পরিমাণ এনার্জি ছিল তখন, সারা রাত পড়তাম আমি। এমন ছিল যে বাসায় কথা বলি না, কারোর সাথে কথা বলি না, নিজের মতো করে পড়ি, খারাপ লাগার সময়টুকু একা একা পার করি। কিন্তু কথা হচ্ছে যে আমি সারা রাত পড়তে পারতাম। এখন দিনে হয়তো 1-2 ঘন্টা ঘুমাইতাম। এখন এটা আমি বলবো না যে তোমরা সবাই এরকম করো, সবাই এরকম মানে একদমই ঘুমায়ও না, এটা বলবো না। কিন্তু তুমি বুঝবা যে তোমার আসলে কতটুকু পড়া উচিত। এখন তুমি যদি তোমার নিজেরটা না বুঝো যে তোমার জন্য চান্স পাওয়াটা কতটুকু জরুরি, এবং তুমি কেন পড়াশোনা করতে চাও, বা তোমার উদ্দেশ্যটা কি পড়াশোনার, তো ওইটার উপর ডিপেন্ড করবে যে তোমার গোলটা কোথায়, আর তুমি কতটুকু দূরে যেতে চাচ্ছ, আর তুমি আসলে কতটুকু মানে পড়াশোনাতে এফোর্ট দিতে পারো। আচ্ছা, আবার একজন কোয়েশ্চেন করছে, সেম কোয়েশ্চেনটাই, আগে বুঝি নাই, যে ভাইয়া সাস্টের ম্যাথ নিয়ে কিছু বলেন, ম্যাথ কি অনেক পেঁচাবে? তুমি এখন ওইটারে আবার বাংলাতে লিখে দিছো। যাই হোক, পেঁচাবে বলতে কি যে, মানে তুমি বলতে চাচ্ছো যে অনেক কঠিন করবে কিনা, সাস্টের হার্ড করে ইত্যাদি ইত্যাদি, বেশি ফোকাস দিব ভাই? আচ্ছা দেখো, এখন ম্যাথে সাস্টে বরাবরই হচ্ছে খুব কঠিন প্রশ্ন করে। তোমরা হয়তো জানো যে বুয়েটের থেকেও কঠিন কোয়েশ্চেন করে সাস্টে, বিশেষ করে ম্যাথে। তো আমি যেবার পরীক্ষা দিছিলাম, আমি হচ্ছে জেদ, আমার জেদ ভিতরে ছিল এটা, যে প্রথমবার পরীক্ষা দিছিলাম তখন হয়েছিল এমসিকিউ, এমসিকিউ টাইপের, ক্যালকুলেটর ইউজ করতে দিত না। তো আমার খুবই খারাপ লাগছিল, আমি মনে হয় 1.25 পাইছিলাম ম্যাথে। তো আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে যাই, আমি প্রথমেই হচ্ছে ম্যাথ ধরছি, আর ওইবারই হচ্ছে ম্যাথ জন্মের কঠিন আসছিল, বুয়েটের থেকেও কঠিন আসছিল। সারা বাংলাদেশে তখন 12.5 পাইছিল 4,000। আর আমি কি করছি, আমার কথা হচ্ছে ভাই চান্স পাইলে পাবো, না পাইলে নাই, আমার এত চান্সের দরকার নাই, আমি ম্যাথকে আজকে ধরে শেষ করে দিব, মানে এরকম একটা অবস্থা। তো আমি ম্যাথ নিয়ে টানা হচ্ছে, আমি ম্যাথে সময় দিয়ে মোটামুটি হচ্ছে 15 পাইলাম। মানে সেইবারই হচ্ছে তোমার হায়েস্টই পাইছিল হচ্ছে 16 থেকে 17-এর ভিতরে, আমি পাইছিলাম 15। তো এটা একটা জেদ থেকে আমি ম্যাথ নিয়ে অনেক সময় খাইয়ে ফেলছিলাম, যার কারণে আমি বায়োলজি, তারপর হচ্ছে ফিজিক্স, এগুলাতে বেশি সময় দিতে পারি না, আমি ম্যাথ নিয়েই ছিলাম। এরকম জেদ তোমরা করতে যাও না। এটা আমি করছি, পাগলামি করছি, তোমরা করবা না। তোমাদের যেটা মনে করো যে সহজ, যেই যেই হচ্ছে তোমার পেপারটাতে তোমার মনে হচ্ছে বেশি মার্কস তুলতে পারবা রেদার ম্যাথ, ওইটা তুমি বেশি দাগাবা। তো ম্যাথ যেহেতু কঠিন হয়, আমি বলবো না যে এখন তুমি সারা দিন বসে শুধু ম্যাথ করো, ম্যাথ নিয়ে পড়ে থাকো, কঠিন কঠিন ম্যাথ তুমি সলভ করো। ওইটা করলে তোমার অ্যাকচুয়ালি ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর বায়োলজি, ওইগুলাতে একটা ভালো মার্কস তোলার সম্ভাবনা ছিল, ওইটা তোমার আর থাকবে না, কারণ তুমি ম্যাথে বেশি সময় খেয়ে ফেলতেছো। ম্যাথে তুমি অনেক টাইম দেওয়ার পরে মনে করো যে তুমি মনে করো যে 17 পাইলা অথবা 18 পাইলা, আমি মনে করলাম যে তুমি অনেক সময় দিয়ে 18 পাইছো, কিন্তু ওইদিকে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে, সরি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে সময় না দেওয়ার কারণে তুমি এখানে মনে করো যে মোটামুটি 25 থেকে 30 মার্কস তুমি কম পারতেছো। তাহলে তোমার কি 17 থেকে 18 ওইটাতে তোমার বেশি ফোকাস দেওয়া উচিত, নাকি 15 থেকে 30 মার্কসে বেশি ফোকাস দেওয়া উচিত? তাই না? তো এখন তুমি বুঝো যে তোমার আসলে কোনটাতে ফোকাস বেশি দেওয়া উচিত। আশা করি বুঝতে পারছো। আজন বলছে যে একজন ভাইয়া ভাইয়া কোয়েশ্চেন, হ্যাঁ বলো। ও কোয়েশ্চেন করছে যে মানে ও যাই পড়ে ওর কাছে মনে হয় যে এনাফ না, ও আপনাদের ক্লাস করে তারপর কোয়েশ্চেন ব্যাংক সলভ করে, তারপর ওর ভয় লাগে যে এক্সামে কিছু না কিছু ছুটে যাবে, ও সবকিছু আনসার করতে পারবে না। হ্যাঁ, এটা হচ্ছে ডাউট। হ্যাঁ, তো এটা এটা মাইশেই বলো, যেহেতু সেকেন্ড টাইম পরীক্ষা দিছো, তুমি ভালো জানবা, রিসেন্টলি দিছো যেহেতু। আসলে মানে ইয়ে সবকিছু কেউই আনসার করতে পারে না, যে ফার্স্ট হয় ও 100 পায় না, কোনো কোনো কালেই কোনো ফার্স্ট যে হয়েছে 100 পায় নাই। তো সবারই সবকিছু ছুটে, তোমার তো হচ্ছে ফার্স্ট হওয়ার টার্গেট না, তোমার ফার্স্ট টার্গেট হচ্ছে চান্স পাইতে হবে। আর চান্স পাওয়ার জন্য সব পারা লাগে না, এটা সব ভাইয়ারাই বলে যে চান্স পাওয়ার জন্য তোমার 80% জিনিস পারা লাগে। তুমি যদি 80ও আনসার করো, মেডিকেলের প্রেক্ষিতে বলতেছি, 80 আনসার করলে হচ্ছে তোমার ঢাকা মেডিকেল হয়ে যায়, মানে 80 যদি তুমি কারেক্টলি আনসার করো। আর 70 আনসার করলে মোটামুটি যে কোনো একটা মেডিকেল হয়ে যায়, মিড লেভেলের। তো সবকিছু পারা লাগে না, তুমি এরকম টেনশন করে লাভ নেই যে এটা হুদাই টেনশন। এখন যদি তুমি মনে করো যে সব পারতে হবে, তাইলে হচ্ছে তোমার মানে যেগুলো সবাই পারবে ওইগুলোও তুমি পারবে না। এটা কোনো ভিত্তি নেই। ইভেন সাস্টে আমাদের সময় যে ফার্স্ট হয়েছিল, ওই 70 পাইছিল ফার্স্ট হয়ে যায়, ও ফার্স্ট হয়েছে তাও ও 70 পাইছে, তার মানে বুঝো। তাইলে আমরা যারা চান্স পাইছি ওরা 55 56, আমাদের সময় প্রশ্ন অনেক হয়েছিল, হার্ড হয়েছিল। তো ফার্স্ট হওয়ার জন্য মানে চান্স পাওয়ার জন্য তোমার সব কিছু পারা লাগবে না যে, আর সব কিছু পারতে গেলে দেখা যাবে তোমার চান্সই হবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটু খুবই বুঝে। চমৎকার বলছে তোমাদের আপু। দেখো, আমি আমার আমার কথা হচ্ছে যে এটা মনে হয়ই, যে নিজের উপর ডাউট হয় অনেক সময় যে আম, পারবো কিনা বা হবে কিনা, আহ, সবকিছুতে পড়ে যাচ্ছি। আহ, এই ধরনের অনেক ধরনের কোয়েশ্চেন ভিতরে ভিতরে কাজ করে।
তো এইগুলা করবেই, এটা এজ এ হিউম্যান বিং তোমার ভিতরে কাজ করবে। এটা এটা শুধুমাত্র পরীক্ষার জন্য না, জীবনের জীবনের যে কোনো সেক্টরে তুমি, শুধুমাত্র পড়াশোনা না, তুমি কিছুদিন পরে আরো অনেক বাস্তবতার শিকার হবা। তখন মনে হবে যে আচ্ছা এটা কি হবে, এটা কি পারবো, এটা আমার দ্বারা কি সম্ভব, এই ধরনের অনেক কোয়েশ্চেন মাথায় কাজ করবে। আসাটাই স্বাভাবিক, কিন্তু কাহিনী হচ্ছে যে একটা কথা আছে, জাপানিজ একটা কথা আছে, এটা হচ্ছে কাইজেন। কাইজেনের নাম শুনছো তোমরা কেউ? এনিওয়ান? আমি একবার ক্লাসে বলছিলাম, আশা করি শোনার কথা না। কাইজেন মানে হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট এটা হচ্ছে মানে লাইফের মটো হওয়া উচিত। পড়াশোনা না, যে কোনো ক্ষেত্রে কন্টিনিউয়াসলি নিজেকে ইমপ্রুভমেন্টে যাবা। সে ফর এক্সাম্পল ধরো শুরুর দিকে আমি যখন অনলাইনে পড়াইতাম, তখন আমার কথাবার্তা মানে অনেকটা সিলেটি টোন চলে আসতো। মানে আমার কাছে মনে হইতো যে স্টুডেন্টরা হয়তো একটু বিরক্ত হয়। তো আমি প্রতিদিন কন্টিনিউ কন্টিনিউ আমি চেষ্টা করছি যে কিভাবে এটাকে ইমপ্রুভমেন্ট করা যায়। প্রচুর বাইরের ফ্রেন্ডদের সাথে মিশছি, ঢাকায় ফ্রেন্ডদের সাথে মিশছি, ওদের সাথে অনেক যুক্তিতর্ক করতাম, অনেক ভিডিও বানাইতাম। তাহলে দেখো এখন কিন্তু খুবই চেঞ্জ হয়ে গেছে কথাবার্তা, যে কেউ শুনে বুঝতে পারে না যে আমি কোথাকার। তো এটা শুধু পড়াশোনার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে এরকম না, সব ক্ষেত্রেই তুমি চেষ্টা করবে প্রতিদিন যাতে আগের থেকে একটু হলেও ইমপ্রুভ যাতে তোমার হয়। এখন যদি হয় যে আগের দিন তুমি যেই প্রবলেমটা ফেস করছো, পরের দিন তুমি সেম প্রবলেমটা ফেস করতেছো, তাহলে তোমার আসলে ইমপ্রুভ হয় না। এখন তুমি পারবা কিনা, হবে কিনা, এটা হচ্ছে পরের ব্যাপার। কথা হচ্ছে যে তুমি পড়তেছো কিনা বা তুমি চেষ্টা করতেছো কিনা। এখন তোমার ভাগ্যে যদি না থাকে, ওটা তো আর কিছু করার নাই, তুমি চেষ্টা করে যাবা। মানুষ হিসেবে এটাই করতে, জোর করে তো আর কিছু করতে পারবা না। এই হচ্ছে কথা। আচ্ছা, আরেকজন বলছে যে ভাইয়া কিভাবে বেশিক্ষণ জেগে থাকা যায়, আমার ঘুম হঠাৎ এসে সব শেষ করে দেয়। কখনো তখন চা কফিও কাজ করে না। আচ্ছা, এটা কি, বুঝলাম না তো, চা কফি কাজ করবে না কেন? ব্ল্যাক কফি খাবা, ওই যে ক্যাফেইন যেটাতে বেশি আছে ওইটা খাবা। আর তাইলে আরেকটা কাজ করতে পারো, ওই যে চা, প্রথমে ব্ল্যাক কফি দিবা, দেওয়ার পরে বাজারে দেখবা যে 5 টাকা দামের আরেকটা কফি ছোট প্যাকেটের ভিতরে থাকে, ওইটা দুইটা একসাথে দিয়ে দিবা। এটা শুনলে তোমার বাসার আম্মু বা ফ্যামিলির মানুষ হয়তো আমাকে চিল্লাচিল্লি করবে, বলবে যে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে উল্টাপাল্টা বুঝাইতেছে। কিন্তু ঘুম চলে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। আমি আমার সেমিস্টার ফাইনাল আসলে আমি সারা রাত পড়ি। তো আমার যখন ঘুম চলে আসে, আমি তখন, কেউ ট্যাবলেট খায়ও না, মানে মেডিসিন খায়ও না, এটা ঠিক না, এটা সাইড ইফেক্ট আছে। তো যেটা করবা যে কফি দরকার হয় দুইটা একসাথে মিশিয়ে খায় ফেলো। কফি খেলে কেউ মারা যান, বুঝছো, এই হচ্ছে বিষয়। আচ্ছা ভাই, সব মেসেজে বলা কষ্ট, মাইক অন করে বলা যাবে না? হ্যাঁ, মাইক অন করে বলো, কষ্ট করতে হবে কেন? ইংলিশের আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট পজিশন কি পড়বো? ইংলিশ আমি জানি না আসলে, এটা মনে হয় মাইশা বলতে পারবে। এই যে একজন বলছে যে ভাইয়া ইংলিশের জন্য সিনোনিম, তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, তারপর আর কি কি, এগুলো কি পড়বো নাকি? হ্যাঁ ভাইয়া, সিনোনিম অ্যান্টোনিম তো পড়তে হবে, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও ইম্পর্টেন্ট। মানে ভাই, আপনি কি কোনো বই বলে দিছেন যে এটা থেকে ইংলিশ পড়তে হবে এরকম কিছু? না না, আমি আসলে ইংলিশের মানুষ না, so আমি বলি নাই। বলো তোমার যদি সাজেশন থাকে। ইংলিশ, আমি তো মাস্টার পড়ছি, মাস্টার পড়তে পারো। এখন তো তোমাদের পরীক্ষার তো বেশি দিন নাই, এখন সাডেনলি মাস্টার স্টার্ট করলে আবার পারবা না। বিসিএস কোয়েশ্চেনগুলো সলভ করে যাইতে পারো। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে আমি তো অনেকগুলো সলভ করছিলাম ভাইয়া, এখন তো ওদের টাইম নাই বেশি। তুমি কি আগে একেবারেই পড়ো না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন? হ্যাঁ, আমি তো পড়ছি আপু। আমি হচ্ছে ইংলিশ হিলারটা পড়ি। ইংলিশ হিলার, হ্যাঁ একটা পড়লেই হয়, কোয়েশ্চেন সবগুলাতে ঘোরাফেরা সেমই থাকে। হ্যাঁ, এই ওইগুলাই যেগুলো পড়ছো ওইগুলো পড়ো। আর সিনোনিম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই দুইটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আর ইডিয়মসও ইম্পর্ট্যান্ট। ওটার কোনো শেষ নেই, লিমিটেশন নেই। আমি তো জাস্ট ওই যে বিগত কোশ্চেন ব্যাংকে যেগুলো আসছে ওইগুলো খালি সিনোনিম অ্যান্টোনিম গুলো পড়ছি, এক্সট্রা তো পড়িনি। আহা, মানে সিনোনিম, বুঝছি। আমি তো অনেকগুলো পড়ছিলাম। আম, এখন তোমার পরীক্ষার কতদিন বাকি আছে? 45 ডেজ মিনিমাম। 45। হ্যাঁ, এখন স্টার্ট করলে পারবা। প্রতিদিন তুমি এটলিস্ট 50টা করে পড়ো। বেশিক্ষণ লাগে না তো সিনোনিম অ্যান্টোনিম পড়তে। আর মার্ক করে রাখবা যে কিছু আছে নর্মালি পারা যায়, যে এগুলো আমি মানে জানি, আগে থেকেই জানি। আর কিছু আছে এক্সেপশন থাকে, ওইগুলা ধরো 50টা যদি পড়ো তাহলে তুমি 15টা পাবা, 20টা পাবা, যে মানে এটা মনে থাকবে না, এটা শুনি নাই আগে, এরকম টাইপ। এরকম মার্ক করে রাখতে পারো। পরের দিন আবার যখন 50টা পড়বা, তারপর ওই 25টা আবার রিভাইজ দিবা, ওই 20টা আবার রিভাইজ দিবা, এরকম হয়ে যাবে। আচ্ছা, সিনোনিম আচ্ছা। অ্যান্টোনিম স্কিপ করা যাবে না, অনেক বেশি কোয়েশ্চেন আসে এটা থেকে। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও, এটা আসলে আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়লেও মনে থাকে না, এটা একটা সমস্যা। হ্যাঁ কিছু আপু, আছে। আর ওই আর সিনোনিম অ্যান্টোনিম এক্সেপশন নিয়ে অনেক বেশি এটাতে। ওটা কি বাধে আপু, জানেন যেগুলো আসে, মানে যেগুলো পড়তেছি ওর মধ্যে থেকে কি না, মানে আমি যখন ওই যে
ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছিলাম তখন দেখছিলাম যে মানে অনেক আনকমন জিনিসপত্র দিই, প্রায় এগুলো আপডেট করে। এটা আসলে আমার মনে বলা উচিত না এইভাবে, বাট আমার মনে হয় এটা আসলে অনেকটা ডেস্টিনির উপর নির্ভর করে। অনেক সময় মানে অনেক বেশি এক্সেপশন না, মনে রাখা যায় না আসলে। দেখা যায় যে এটার সাথে এটা হবে কিন্তু এটা এক্সেপশন, ইংলিশের ক্ষেত্রে তো শুধু এক্সেপশন আর এক্সেপশন। তুমি পড়ে যাও, যদি কমন ওইখান থেকে আসে তাহলে ওইখান থেকে দিবা, আর না পারলে হচ্ছে একটু আন্দাজ করা যায় যে মানে আগের গুলার সাথে মিলায় একটু আন্দাজ করা যায়। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ইংলিশ আর নিয়ে আসলে এটা অপশন টেস্টিং করতে পারো, অপশন টেস্টিং ইংলিশ, আমি ইংলিশ এইভাবেই আনসার করতাম। অপশন টেস্টিং করে যে এটা তো হবে না, এটা মানে মিলতেছে না, এটা হবে না, মানে বুঝাই যায় যেগুলো হবে না, দুইটার মধ্যে কনফিউশন থাকে, 50-50 একটা ইয়ে থাকে। ওকে, চমৎকার ভাবে অ্যাপ্রোপ্রিয়েট। আনসার দিছে তোমার আপু। আচ্ছা, আরেকজন কোয়েশ্চেন করছে, আমাদের হাতে খুব একটা সময় নাই, আমি দ্রুত কিছু কোয়েশ্চেন আনসার দিয়ে দেই। ভাইয়া, শুধু সাস্টের জন্য পিসিএম এর মেইন টেক্সট বুক না পড়লে কি হবে? আমি শুধু ক্লাস স্লাইড, সাস্ট কোয়েশ্চেন ব্যাংক, উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক পড়ি, কিন্তু অনেকে বলে যে মেইন বই না পড়লে হবে না। কিন্তু মেইন বইয়েতে অনেক জিনিস, এত সব কিভাবে পড়বো? তুমি যেভাবে রচনা লিখছো, শুনো, অনেকে অনেক কিছু বলবে এখন। ধরো আমি তোমাকে সিম্পল একটা কথা বলি, তুমি যদি বলো যে ভাইয়া সাস্টে কিভাবে চান্স পেতে চাই, ওইটা যদি তুমি 10 জন ভাইকে জিজ্ঞেস করো, 10 জন ভাই 10 ভাবে তোমাকে বলবে। তো কে রাইট? কথা হচ্ছে সবাই রাইট। তুমি যেই ভাইকে ফলো করবা সেই ভাইয়ের অ্যাপ্রোচেই পড়বা। সব ভাই রাইট, কোনো ভাই আসলে তোমাকে তো খারাপ কিছু বলবে না। তো এখন আমি বলতেছি যে তুমি আগে ওইগুলা শেষ করো, স্লাইড শেষ করো, কোয়েশ্চেন ব্যাংক শেষ করো, ওইগুলা করার পরে যদি তোমার তারপরেও অনেক সময় থাকে, তখন যে তুমি হচ্ছে ওইগুলাতে হাত দিবা। তুমি এখনই আসলে শুরুতেই তুমি টেক্সট বই নিয়ে পড়ে থাকবো, টেক্সট বই পড়ার সময় এখন না, ওইটা সময় চলে গেছে। এখন হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক নিয়ে মাস্টার করা বা কোয়েশ্চেন নিয়ে একটু তোমাকে ঘাটাঘাটি করাটাই হচ্ছে মেইন। ভাইয়া, ফিজিক্স কেমিস্ট্রি কি ভার্সিটি প্রিপারেশন নিয়ে ভালো করা যাবে? ভার্সিটির জন্য ফিজিক্স কেমিস্ট্রি ভার্সিটি প্রিপারেশন নিয়ে ভালো করা যাবে না। সাস্টের জন্য অবশ্যই তুমি আলাদা করে পড়তে হবে। তারপর ভাই, রং আনসার কিভাবে ডিফাইন করব? আর রং আনসার এটা কি? এটা তো তোমার নিজের উপরে ডিপেন্ড করবে। যে মনে করো যে আনসার সম্পর্কে ভালো আইডিয়া রাখে না, তার কাছে সবগুলো রং রং আনসার মনে হবে। আর যে জানে চারটার মধ্যে কোনটা রং, সে তো এমনি বুঝতে পারবে রং আনসার কিভাবে আবার ডিফাইন করে। ভাই, ফিজিক্সের শর্ট সিলেবাসের বাইরে কোন চ্যাপ্টার গুলো পড়তে হবে? আমরাই বলে দিব, এগুলা ক্লাসে বলে দিব, ওইটা সমস্যা নাই। বা যেই শর্ট সিলেবাসের বাইরে যে যে চ্যাপ্টার পড়াইতে হয় এগুলো আমি তোমাদেরকে পড়াই দিব। বাই দ্য ওয়ে, মাঝখানে একজন খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন করছে, ওইটা ওইটা নিয়ে হালকা 2-1 মিনিট কথা বলি আমি। মাঝখানে একজনের কথা বলছিল যে ভাইয়া অনেক বেশি ডিপ্রেসড লাগতেছে, তার হচ্ছে সে বলছে যে তার RELTION, এটা কি রিলেশন বললো? বলছে যে ভাই অনেক বেশি ডিপ্রেস লাগতেছে রিলেশনের কারণে, তারপর পড়াশোনায় মনোযোগ দিতে পারতেছি না, কি করব? আমি আসলে বুঝি না মানে তোমরা এই ধরনের কোয়েশ্চেন কিভাবে। যাই হোক, তোমরা যেহেতু সুযোগ পাইছো তো করবাই, স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে যে তোমরা এডমিশন টাইমে এগুলার চিন্তা কই থেকে করো আমি জানি না। আর এগুলা করতে হবে কেন? মানে আই ডোন্ট নো তোমরা কিভাবে এগুলাতে ফোকাস করো বা কিভাবে রিলেশন কন্টিনিউ করো এই বয়সে। আমি আসলে বুঝি না। আমি 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 আসলে আশ্চর্য হই যে আমি এখন পর্যন্ত যে ভার্সিটিতে পড়াশোনা করতেছি, আমার তো মনে হয় না যে এগুলাতে কখনো মানে চিন্তা আসছে বা এগুলাতে কখনো মাথায় আসছে বইলা। এত বেশি কাজ কিংবা অন্যান্য প্রেশার থাকে যেগুলো মাথায় আসে না। তো যাই হোক, তারপরে যারা এগুলাতে জড়াইছো আমি বলবো যে দেখো, কথা হচ্ছে যে তোমার এই টাইমটুকু তুমি পরে পাবা না, তাই না? তো তুমি অন্য সব কাজ করার জন্য হিউজ টাইম পাবা, ভার্সিটিতে যে টাইম পাবা, অন্য সময় যে টাইম পাবা। তো আমি বলবো যে এগুলো বাদ দিয়ে নামাজ কালামে মন দাও। হারাম হচ্ছে হারাম জিনিস, এটাতে আসলে কোনো ধরনের কোনো এক্সট্রা করে কথা বলার নাই। নামাজ টামাজ পড়ো, নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করো, একটু ধৈর্য ধরে পড়াশোনা চালায় যাও। এত বেশি টেনশন করার দরকার নাই, যা হয়েছে তো হয়েছে। আমি আর কি বলবো এখানে, এটা নিয়ে আসলে বেশি আলোচনা করতে চাচ্ছি না। তুমি আসলে নিজেরটা নিজে বুঝো, তাই না? নিজের বুঝ তো পাগলই বুঝে। তো এই পড়াশোনায় মন দাও, এখন এখন সময় নষ্ট হলে পরে আর সময় পাবা না। এটুকুই, ঠিক আছে? দীপু বলছে ভাই একাধিক উত্তর থাকলে কি করব? একাধিক উত্তর থাকলে যেটা বেশি সুইটেবল আনসার মনে হয় ওইটাই দাগাবা। কয়েক ধরনের আনসার থাকবে, যেটাকে মনে হবে যে এটা একটু বেশি সুইটেবল, ওইটাই দাগাবা। তো ম্যাক্সিমাম টাইম যেটা হয় যে, দেখো, কোনোই উত্তর নাই এটা আসলে থাকে না। কারণ যেহেতু ওএমআর ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হয় আর মেশিনে হচ্ছে তোমাদের এক্সাম গুলা কাউন্ট করে পয়েন্ট গুলা, তাহলে মেশিনের মধ্যে সবগুলারই আনসার দেওয়া থাকে। তো নিশ্চয়ই টিচাররা কোনো একটা আনসার মানে অনেকগুলা মানে কনফিউজ করার জন্য সেম টাইপের অনেকগুলো আনসার দিয়ে দিতে পারে। ম্যাথমেটিক্যাল হইলে ওইটা ভিন্ন হিসাব, ওইটা দাগাবা না। বাট যেগুলাতে মনে হয়েছে যে থিওরিটিক্যাল টাইপ আনসার, ওইটা বেশি মনে হয় আনসার ওটা হওয়ার সম্ভাবনা আছে, ওইটাই দাগাবা, ছাইরা দিয়ে আসবা না।
আদনান বলছো ভাইয়া সিএসসি এর জন্য আনুমানিক কাটমার্ক কত হতে পারে, ধারণা দেন 80 মার্কের মধ্যে। দেখো কোয়েশ্চেন যদি অনেক বেশি হার্ড হয়, কোয়েশ্চেন অনেক বেশি হার্ড হইলে মোটামুটি 50-এর মধ্যে সিএসসি পাবা। ঠিক আছে, সিএসসি, আইপি, তারপর কেমিক্যাল এগুলা পাবা। ঠিক আছে, 50, 40 থেকে 50-এর ভিতরে ইজি হইলে ধরে নাও 50 থেকে মোটামুটি হচ্ছে 60-এর ভিতরে তুমি হচ্ছে সিএসসি পাইতে পারো। আর যদি খুব খুব ইজি হয়, মানে এটা হচ্ছে মিডিয়াম রেঞ্জের, 55 থেকে 60। আর খুব ইজি হইলে ধরো সিএসসি পাইতে গেলে অবশ্যই তোমাকে 70+ আনসার করে আসতে হবে, বা অন্যান্য সাবজেক্টগুলো পাইতে গেলে। iPhone 15 Pro Max, ভাই এত বড় লোক কে কোয়েশ্চেন করছো ভাইয়া? আর্কিটেকচার ড্রয়িং এর একটা ক্লাস নিলে ভালো হইতো। ঠিক আছে, আর্কিটেকচারের জন্য আমি তোমাদের নতুন কোনো ভাইকে হায়ার করবো না, যে তোমাদেরকে পরীক্ষার আগে একটু দেখাবে। আগে আমরা আমাদের রেগুলার ক্লাসগুলো শেষ করি, ইনশাল্লাহ পরে আমরা সবগুলা জিনিস দেওয়ার চেষ্টা করব। আহ ভাই আপনার সাস প্লাস ভার্সিটি এটা এখন কিভাবে মেনটেন করবো? এখন অনেকে আছে আপনার উদ্ভাসের মডেল টেস্টে আছে ভার্সিটিতে, তো এটা কিভাবে মেনটেন করবো? কি বুঝি নাই, আবার বলো। যে অনেকে আছে ভার্সিটিতে এখন মডেল টেস্ট চলতেছে যেমন উদ্ভাসে, তো এটা হুম। কিভাবে মেনটেন করবো? ফার্স্ট এই হ্যাঁ দুইটা অবশ্যই, কিভাবে? পরীক্ষা দাও না, পরীক্ষা দিয়ে তুমি 10 পাইলে সমস্যা কি তোমার? এটলিস্ট মাথায় কাজ করবে যে আচ্ছা 10 পাইছি মানে বাকিগুলো পারি নাই, তাহলে ওগুলা সলিউশন দেখে নিবা। মানে যত বেশি পরীক্ষা দিতে পারো, যত বেশি পরীক্ষা দিতে পারো। আমি পড়ি নাই, প্রিপারেশন নেই নাই, পরীক্ষা দিব না, কমার্স চলে আসবে। আরে ভাই এত চিন্তা করে লাভ নাই, কারণ তুমি মেইন পরীক্ষাতে যায় তুমি প্রিপারেশন সবগুলা নেওয়া পরীক্ষা যেতে পারবে না। দেখবা যে যাই পড়ো কিছু না কিছু থেকে যাবে। ওই প্র্যাকটিসটা এখন থেকেই করো, যে না পড়ে পরীক্ষা দিই, দেখি কত আসে। বুঝা গেছে? তারপর OPP তাসিন, সে খুবই মোটিভেশনাল একজন স্পিকার হবে আমি বিশ্বাস করি। সে লিখছে, নট ফোকাস গার্লস, ফোকাস ইওর হবি, ইট গিভস ইউ গার্লস। মানে কি নাম তাসিন, তুমি তো ভাই মারাত্মক লেভেলের কোটেশন লিখতেছো। যাই হোক, যারা ডিপ্রেশনে আছো তারা তাসিনের সাথে যোগাযোগ করো, সে তোমাদেরকে আরো ভালো ভালো কোটেশন দিবে আশা করি। আচ্ছা ভাইয়া, আপনারা কি পরীক্ষা নিবেন না কেন? আমরা তো পরীক্ষা নিচ্ছি, প্রত্যেকটা ক্লাসের পরে ওই ক্লাসের রেসপেক্টে পরীক্ষা নেওয়া হচ্ছে। আর ডিসেম্বর থেকে তোমাদের মেইন পরীক্ষাগুলো শুরু হবে। ঠিক আছে, মডেল টেস্ট যে কথাগুলো আছে, তোমাদের ফয়সল ভাই পরীক্ষার দায়িত্বে আছে। তো আশা করি তোমাদের ফয়সল ভাই ভালো মতো পরীক্ষাগুলো নিবে। ফার্স্টে ভাইয়া কয়টা এমসিকিউ ধরতে পারবো যে সেফ জোনে আছি? আচ্ছা, কয়টা এমসিকিউ হইলে? দেখো এটা ডিপেন্ডস অন কোয়েশ্চেন প্যাটার্ন। যদি তোমার কোয়েশ্চেন ইজি হয় তাহলে তুমি মোটামুটি 60% আগায় শিওর হইতে পারো। আর যদি খুব হার্ড হয় তাহলে 50%। আর যদি মিডিয়াম রেঞ্জের হয় তাহলে মোটামুটি ধরো কত, 55, 55টা যদি আনসার করতে পারো তাহলে ধরে নিতে পারো। এটা ডিপেন্ডস অন কোয়েশ্চেন প্যাটার্ন, আসলে এটা আগে থেকে বলা যাবে না। সার্কুলার কখন দিতে পারে এটা এটা দেখা যাক হয়তো। আমি বুঝতেছি না সাস্টে দেরি করতেছে কেন, বাট আই থিংক একটু অপেক্ষা করে পেয়ে যাবা। ভাই ভাইয়া আপনার সাস্টের জন্য আপনার বায়োলজি, বলো। জি ভাই সাস্টের জন্য বায়োলজি কি আপনার লাইন বাই লাইন পড়া লাগবে বই, নাকি ইউনিভার্সিটির এই যে ভার্সিটি কোয়েশ্চন ব্যাংক এটা পড়লে এনাফ হবে? এনাফ হবে, কি করলে এনাফ হবে এটা আসলে ডিপেন্ড করতেছে তোমার উপরে, তুমি কতটুকু পারো। বাট থিঙ্ক হচ্ছে তুমি যত বেশি পড়তে পারো, বায়োলজির বইয়ের দাগানো লাইন পড়লে তো অবশ্যই তোমার জন্য বেশি লাভ হবে। বিগত বছর সলভ করলে তাও লাভ হবে। তো তোমার উপরে আর কি, তুমি যত বেশি পড়বা তত বেশি লাভ হবে। আচ্ছা, একজন বলছে যে ভাইয়া আমি কিছু উম, আচ্ছা, আমার কিছু কথা ছিল মাইক অন করে, এখন আসলে হাতে সময় নাই। আমরা দীর্ঘ 40 মিনিট, 40 মিনিট, 80 মিনিট কথা বলতেছি। তুমি যদি প্রবলেম থাকে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ শুনবো তোমার কথা। অথবা তুমি পার্সোনালি আমাকে একটা মেসেজ দিয়ে রাখো, যদিও দেখার সম্ভাবনা খুবই কম, প্রতিদিন হাজারটা মেসেজ আসে। আর তুমি বলছো টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু বললে ভালো হয় সাস্টের এক্সামের। তো টাইম ম্যানেজমেন্ট নিয়ে তো আলাদা করে ভিডিও তোমাদের জন্য বানাইছি বা সামনে বানাবো, তো এটা নিয়ে টেনশন করিও না, আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও দিব তোমাদেরকে। ভাইয়া আসলে বিভিন্ন প্রেশারের সময় যাচ্ছে, তো আমি সময় করে উঠতে পারতেছি না। আচ্ছা, আরেকজন বলছে ভাইয়া পরীক্ষা কোথায় কিভাবে দিব? পরীক্ষা তো ফেসবুক পোস্টে দেওয়া থাকে, ফেসবুক পোস্টে লিঙ্ক করে তোমাদের ফয়সল ভাই দিয়ে দেয়। তো ওইখানে তুমি ফেসবুক পোস্টে একটু স্ক্রল করলেই লিঙ্ক গুলা পেয়ে যাবে, ওইখানে ওগুলোতে ক্লিক করলেই তুমি সাধারণত মেইন পরীক্ষাতে ঢুকে যেতে পারো। বাই দ্য ওয়ে আমরা শেষের দিকে চলে ভাইয়া আসছি। ম্যাথ, বলো। ভাইয়া আমার ম্যাথে এমআই আছে অ্যাকচুয়ালি, সেখান থেকে সামনে কি সাবজেক্টগুলি পাওয়া সম্ভব হবে? পাবে পাবে, যেহেতু পরীক্ষা দিতে পারতেছো তাহলে অবশ্যই সবগুলা পাবে। আচ্ছা, তো আমাদের হচ্ছে আহ অবশেষে যা যা বলতে চাই একটু শোনো মন দিয়ে। যাদের আরো কোয়েশ্চেন আছে, আমি জানি আরো অনেক কোয়েশ্চেন আছে অনেকের, বাট আমাদের তো টাইম লিমিটেশন আছে তাই না? আরো অনেক কাজ আছে, আরো অনেকে এসে তোমার ক্লাস নিবে, তো আমাকে একটু সেট আপ করে দিতে হবে। তো ইনশাল্লাহ পরবর্তীতে আরো ক্লাস হবে তোমাদের, মাইশা আপু আশা করি সামনে আরো ক্লাসে থাকবে আমাদের সাথে। আর আহ, তোমাদেরকে আরো বলে দিতে চাই এটা যে ধরো
যাদের আরো প্রবলেম আছে বায়োলজি নিয়ে, তোমরা তোমাদের কোয়েশ্চেন গুলো একটা জায়গায় আলাদা করে ফেলো, বুঝছো? যাতে পরবর্তীতে যাতে কোনো একটা মিটিং এ অথবা কোনো একটা ক্লাসে যাতে ওগুলো আনসার দেওয়া যায়। হয়তো তোমাদের মাইশা আপু যদি ফ্রি থাকে সে আনসার দিবে, অথবা অন্য কেউ আনসার দিবে। তো কথা হচ্ছে যে তোমরা কোয়েশ্চেন গুলা যা যা আছে তোমাদের মনের ভিতরে, যে কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো প্রবলেম নিয়ে, তুমি আলাদা করে কোয়েশ্চেন গুলা লিখে ফেলো কোথাও। তারপরে হচ্ছে সুযোগ পাইলেই হচ্ছে ভাইদেরকে এটা জানাই দিবা তাহলে। চেষ্টা করবে সব ভাইরাই তোমাদেরকে হেল্প করতে। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের মাইশা আপুকে স্পেশাল থ্যাংক ইউ জানাচ্ছি, সে তোমাদেরকে সময় দিছে, অনেক ভালো ভালো কথাবার্তা বলছে, আশা করি তোমাদের অনেক বেশি কাজে দিবে। সো বিদায় নিচ্ছি এখানে, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।